Hello. Number 62. Number 62. Roll number 51. Roll number 51. Shafkar. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে, গতকালকের মতো শোনা যাচ্ছে। স্যার, বলো। হ্যালো স্যার। হ্যাঁ, সম্রাট হ্যাঁ বলো। স্যার, আমার এখানে গতকালকের থেকে বিদ্যুৎ নাই। স্যার, আমার এখানে গতকালকের থেকে বিদ্যুৎ নাই স্যার। আমার ফোনের চার্জ প্রায় শেষের পথে। স্যার, আমার প্রেজেন্টের ব্যাপারটা যদি স্যার একটু কনসিডার করতেন। স্যার, আমার স্টুডেন্ট আইডি স্যার 28। কতক্ষণ থাকতে পারবা? স্যার, 10-12 মিনিটের মতো। Yes, কতক্ষণ পড়া থাকো? Roll number 51. স্যার, আমার আইডি 28 স্যার। Roll number 51. Roll number 59. Yes, sir. Yes, sir. Roll number 39. Yes, sir. 49. 39. জি স্যার আছি। Roll number 63. Yes, sir. Sir, 63. Yes. তোমাদের সি এর কে আসছে? সফটওয়্যার স্যার, এটা তো আমি শিওর করতে পারতেছি না। রোল নাম্বার 1 না? জি স্যার। ও তো প্রায় সময় দেখি ক্লাস করে না। স্যার, ওর মেবি একটু নেটওয়ার্কের সমস্যা থাকে, ও যেখানে থাকে ওর মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আমার ক্লাসের সময় সব সময় হয়। এটা তো আমি প্রায় প্রত্যেকটা ক্লাসে দেখি যে তাকে পাই না। সে সবসময় জয়েন করে কিনা জানি না। আচ্ছা, তোমাদের ফাইনাল কুইজ এবং ফাইনাল ভাইভার ব্যাপারে একটু ডিসকাস করি আমি ক্লাস শুরুর আগে। তোমাদের নেক্সট 19 তারিখে কোন শিডিউল আছে? 19 তারিখ মিন্স রোববার।
না স্যার, আপাতত কেউ স্যার শিডিউল 19 তারিখে তো সোহেলের সিটি নেওয়ার কথা ছিল একটা, ফারুক স্যারের। তো কখন টাইম বলছে নাকি? স্যার তো ওভাবে কিছু বলেনি এখন। টাইম যেহেতু ফাইনাল হয় না, তাইলে আমারটা আমি ফাইনাল করে দিই। এটা হচ্ছে ওই 19 তারিখ তোমাদের কুইজ নিতে যাচ্ছিলাম। কুইজ মিন্স তোমাদের 4টা শর্ট কুইজ হবে, একটা ফাইনাল কুইজ হবে, হ্যাঁ, টোটাল 5টা। আর সবগুলা কুইজই হচ্ছে তোমার এমসিকিউ বেসিসে, এমসিকিউ টাইপ। বুঝা গেছে? হ্যালো? 4টা শর্ট কুইজ, মানে এই জিনিসটা বুঝি নাই স্যার। 4টা শর্ট কুইজ মানে প্রশ্ন কম থাকবে, হয়তো 4-5টা প্রশ্ন থাকতে পারে। আর হচ্ছে ফাইনাল কুইজ। শর্ট কুইজ গুলো হচ্ছে র্যান্ডমলি টেস্টের উপর আর কি, হ্যাঁ। আর হচ্ছে একটা ফাইনাল কুইজ। টোটাল 5টা কুইজ, 4টা শর্ট কুইজ, দ্যাট মিন্স নাম্বার অফ কোশ্চেন কম থাকবে, আর ফাইনাল কুইজে তো নাম্বার অফ কোশ্চেন বেশি থাকবে। এটা ডিটেইলস শিডিউলটা তোমাদেরকে গুগল ক্লাসরুমে প্রোভাইড করা হবে। আর নেক্সট 22 তারিখে কোন শিডিউল আছে তোমাদের? 22 তারিখ, দ্যাট মিন্স বুধবার। জি স্যার, 22 তারিখ, স্যার 22, 21 অথবা 22 তারিখে আমাদের এনভায়রনমেন্ট ল্যাব ফাইনাল হবে। মানে এখনো স্যার টাইমটা ফিক্স করেন নাই, তো আচ্ছা আচ্ছা 21 বা 22 যে কোনো একদিন। আচ্ছা, তাইলে 22 তারিখ সয়েলের জন্য ফিক্স করে নাও। আর এনভায়রনমেন্ট স্যারদেরকে 21 তারিখ দিতে পারো, চাই সমস্যা নেই। 22 তারিখ তোমাদের সয়েলের ভাইবা ডেট আর কি। আর ভাইবার শিডিউলটা তোমাদেরকে জানাই দেওয়া হবে গুগল ক্লাসরুমে। স্যার আমার 23 তারিখ কি স্যার নেওয়া যাবে? 23 তারিখ লাস্ট ডে, তো মানে ওই দিন প্রবলেম হলে তো সমস্যা। ওই দিন যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে পরে 23 তারিখের পরে তো আবার যাওয়া ঝামেলা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ সৌরভ। স্যার কথা একটু ভেঙে ভেঙে আসতেছে স্যার, শুনতেছি স্যার। তোমাকে তো প্রায় সময় দেখি না ক্লাসে, তুমি কি ঠিক টাইমে জয়েন করো না নাকি? স্যার মেনলি স্যার এই কদিন মানে একটু নেটে সমস্যার জন্য স্যার এমন হইতেছে স্যার, আমার ল্যাপটপ একটু সমস্যা করছে তো স্যার। আমি তোমাদের ওই কুইজ আর ভাইবার ব্যাপারে আমি একটু কথা বলতেছিলাম আর কি। জি স্যার বলুন। তোমাদের কুইজটা হচ্ছে 19 তারিখ, দ্যাট মিন্স রোববার। 4টা শর্ট আরে কুইজ নেট হবে, রে। 4টা শর্ট কুইজ হবে, আর একটা হচ্ছে ফাইনাল কুইজ। টোটাল 5টা কুইজ হবে। আর হচ্ছে তোমার ভাইবা, ভাইবাটা হচ্ছে তোমার 22 তারিখে। আর ডিটেইলস টাইম শিডিউলটা তোমাদেরকে গুগল ক্লাসরুমে দেওয়া হবে। তাহলে তোমরা 19 তারিখ এবং 22 তারিখে কোনো স্লট রাখবা না অন্য কোনো সেশন হলে। স্যার আমাদের হ্যাঁ হচ্ছে বলো। গিয়ে মানে এনভায়রনমেন্টের যে আর কি একটা প্রেজেন্টেশন হওয়ার কথা, তো স্যার সেই প্রেজেন্টেশনটা মানে স্লাইড বানাইতে হবে। তো স্যার মানে এটা হ্যাঁ টাইম কনজিউমিং বিষয়, তো স্যার আমাদের 21 তারিখ যদি হয় তবে মাঝখানে আপনি একদিন যদি গ্যাপ দেন 22 তারিখ, তাহলে 23 তারিখ পরীক্ষাটা নিলে বা ভাইবাটা নিলে আমাদের জন্য ভালো হয় স্যার। 23 তারিখ এখন আমাদের সব টিচারও তো আসলে অ্যাভেলেবল না, ওনাদের অন্য কোনো সেশনাল থাকে। সেশনাল তো শুধু একটা না, আরো অনেকগুলো সেশনাল তো প্যারালালি চলতেছে। সবাই তো অলমোস্ট আসলে ঘুরে ফিরে লাস্ট উইকে ডেট গুলো দিচ্ছে। আর না হয়তো চেঞ্জ করা যায়, তো সমস্যা নেই। স্যার এখন আমাদেরও মানে স্যার লাস্টের দিকে আর কি, যেমন আমাদের প্রেজেন্টেশন আছে এনভায়রনমেন্টে স্যার। না এক্স্যাক্টলি, আবার আমি সে কারণে কিন্তু আগেভাগে ডেট গুলো আমি ফাইনাল করে ফেলছি, যাতে পরবর্তীতে তোমাদের যাতে কোনো ঝামেলা না হয়। এখনো কিন্তু কোনো টিচার ফাইনাল করে নাই, আমি যতটুকু শুনলাম তোমাদের কাছ থেকে। এনভায়রনমেন্টেরটা স্যার ফাইনাল করছে আর কি স্যার। কখন? হ্যালো? স্যার ফাইনাল মানে ওই যে স্যার 21, 22 সেটা বলছে জানাই দিবে এই 2 দিন, মানে যে কোনো একদিন। এটা স্যার এখনো কনফার্ম করেন নাই, উনি বলছে উনি জুথি ম্যাডামের সাথে কথা বলে আমাদের এই ডেটটা একটু ফাইনাল করবেন। তো বুঝলাম, তো যেহেতু 21-22 ফাইনাল হয় না, সেক্ষেত্রে না হয় 21 নেবে বা 22 নেবে, তা আগে থাকতে যদি 22টা বুক হয়ে যায় সেক্ষেত্রে 21 নেবে স্যারেরা। ওনাদের তো স্লট একটা পাচ্ছেই ওনারা। জি স্যার, ঠিক আছে।
এভাবে কথা বলবো আর কি, মানে 22 তারিখে রাখবা, তারপর স্যারদের সাথে কথা বলে কি হয় দেখো। কারণ ফারুক স্যার বলছে তো, আসলে এটা আসলে আমার মতো করে আমি চেঞ্জ করতে পারতেছি না আর কি। আমি নিলে হয়তো ফ্লেক্সিবিলিটি দিতে পারতাম, কিন্তু ফারুক স্যার যেহেতু আছে, এখন ওনাকে কনভিন্স করা তো এটা আছে। স্যার আমাদের জন্য তো স্যার অনেক সময় টাফ হয়ে যাবে স্যার, আমরাও তো শিডিউল মানে একদিক দিয়ে প্রেসার পড়ে যায় স্যার, আমাদেরটাও যদি একটু না বুঝি স্যার কেমনে কি। এখন আর না হয় তোমরা এনভায়রনমেন্টে 23 তারিখ নিতে পারো কিনা দেখো নাকি 21 বা 23। স্যার এটা স্যার কালকে শিওর হয়ে জানাই স্যার, স্যারের সাথে বা স্যার পরশুদিন স্যার আমাদের যে কুইজ আছে স্যার মানে বুধবার, স্যার বুধবারের কুইজের সময় তখনই শিওর হয়ে যাবে যে কবে আমাদের প্রেজেন্টেশনটা নিবে স্যার, বুধবার জানাতে পারবো স্যার আশা করি। কিন্তু 22 তারিখটা ফিক্স থাকিও আর কি ভাই, বা ডেটটা চেঞ্জ করা যাবে না। 22 তারিখ? হ্যাঁ 22 তারিখ। আচ্ছা তা স্যার। আমি হইলে হয়তো বা তোমাদের সুবিধা মতো করতাম, আমার পক্ষে কোনো সমস্যা ছিল না। তোমাদের তো ফ্যাক্টটা তো বললামই। এখন স্যার জি ওই স্যার দিন, বুঝতে পারছি। স্যার ওই দিন টাইম দিতে পারতেছে বলেই আসলে টাইমটা নেওয়া এবং আগেভাগেই তোমাদেরকে জানাই দেওয়া। স্যার বুঝতে পারছি এখন স্যার, আমাদেরও তো স্যার একটু ফ্লেক্সিবিলিটি ব্যাপার আছে স্যার, এর জন্য একে বললাম মানে না, আমরা তো। আর হচ্ছে কি মানে তোমরা আসলে যেভাবে টেনশন মানে প্রেসার নিচ্ছ যে ভাই ভাই সেই অত প্রেসার নেওয়ার দরকার নাই। অলরেডি তোমরা সেশনাল গুলো এত আহামরি কঠিন কিছু না, বা এরকম ব্যাপার না যে একদম বই থেকে সব ধরা শুরু করবে, তাও না। আমি তোমাদেরকে প্রেজেন্টেশন গুলো মনে হয় দিই নাই, কিছু মিসিং আছে মনে হয়, প্রেজেন্টেশন গুলো আমি দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, আশা করি এগুলো প্রিপারেশন নিতে বেশি সময় লাগবে না। স্যার তোমরা এভাবে, হ্যাঁ বলো। চারটা কুইজের গুলার স্যার সিলেবাস কিরকম হবে? সিলেবাস জানি না, এটা যে কোনো 4টা টপিকস এর উপর হইতে পারে, তবে সেটা হচ্ছে অনলাইনে যে টপিকস গুলো নেওয়া হয়েছে ওখান থেকেই নেওয়ার সম্ভাবনা আছে। স্যার যদি অনলাইনের গুলোর উপর নেয় স্যার সবচেয়ে ভালো হয় স্যার আমাদের জন্য স্যার, অন্তত এই দিকটা একটু কনসিডার করেন স্যার। কুইজের শর্ট কুইজ গুলো হয়তো বা অনলাইনে যেগুলা হয়েছিল যে কয়েকটা টেস্ট ওগুলোর উপর হইতে পারে, কিন্তু ফাইনাল কুইজে সব থাকবে আর কি। থাকবে বলবো না, মানে থাকতে পারে আর কি, আমি তো জানি না আসলে। ফাইনাল কুইজ তো সবগুলোর উপরই থাকবে তাই না? আর শর্ট কুইজ যেগুলো এগুলো জাস্ট অনলাইন ইভ্যালুয়েশন আর কিছু না। আর ফাইনাল কুইজের যেটা প্রত্যেকটা টেস্টে মানে আহামরি কোশ্চেন করার মতো কি এরকম কোনো কোশ্চেন আছে? জাস্ট কিছু স্পেসিফিকেশন আছে, কি কি ম্যাটেরিয়াল, কিছু স্পেসিফিকেশন বা থিওরি এগুলো একটু দেখা, স্লাইডে যা থাকবে আর কি, এর বাইরে তো আর যাবে না। স্যার আমাদের টার্ম ফাইনাল কি 3 তারিখ থেকে শুরু হবে? নোটিশ দিছে কি? কোনো নোটিশ দিছে তোমাদের নাকি? নোটিশ তো দিছে যে আমাদের এই 23 তারিখ পর্যন্ত ল্যাব, তারপর হ্যাঁ। হচ্ছে মেকআপ ক্লাস প্লাস ওই পিএল বা ডিএল এরকম কিছু, আচ্ছা, তারপর 3 তারিখ থেকে মানে পরীক্ষার এরকম একটা ঘোষণা দিছে, কিন্তু আমাদের কোনো রুটিন বা এরকম তো কিছু দিল না। 4 তারিখ বলতে কি অক্টোবর? জি স্যার। আমি শিওর না আসলে, তোমরা যে শিডিউলটা পাইছো আমিও সেই শিডিউলটা পাইছি, এর পরে আর কোনো নোটিশ আমিও পাই নাই এখন। স্যার একটা কথা। হ্যাঁ বলো। স্যার কুইজ যেহেতু ফাইনাল কুইজ যেহেতু সব এক্সপেরিমেন্টের উপর হবে, আমাদের কাছে তো আমাদের মানে ল্যাব রিপোর্ট গুলো নাই, তো আপনার স্লাইড গুলো যদি দিয়ে দিতেন তাহলে আমি ভালো হতো। স্লাইড গুলো দিব বললাম তো, আরে ভাই একটা কথা কয়বার বলবো, বললাম যে স্লাইড গুলো দিয়ে দিব, সমস্যা তো। আর তোমরা এত প্রেশার নিচ্ছ না বুঝলাম না। আরে ভাই সবগুলা টেস্ট 1 ঘন্টা জাস্ট করবা, সবগুলা স্লাইড গুলো 1 ঘন্টা দেখবা, এনাফ প্রিপারেশন হয়ে যাবে। তোমরা তো ঠিক মতো দেখো না বলে সমস্যা। শিডিউলটা কি আমি বুঝাইতে পারলাম নাকি? 19 তারিখ হচ্ছে তোমাদের কুইজ, 4টা শর্ট কুইজ এবং ফাইনাল কুইজ সহ টোটাল 5টা শিডিউল টাইম দিয়ে দেওয়া হবে, আর 22 তারিখ হচ্ছে ভাইভা। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা নেক্সট টেস্ট স্টার্ট করি।
স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের লাস্ট এক্সপেরিমেন্ট, hydraulic conductivity test or determination of coefficient of permeability of sandy soil or granular soil. তো এটা বেসিক্যালি পারমিয়েবল সয়েলের ক্ষেত্রে। আচ্ছা, পারমিয়েবল সয়েল বলতে আমরা কি বুঝি? এক্সাম্পল দিতে পারবা কেউ পারমিয়েবল সয়েল? যেমন ধরো স্যান্ডি সয়েল এবং ক্লে সয়েল, এই দুটার মধ্যে কোনটা হইতে পারে? কোনটা বেশি পারমিয়েবল? স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েল। দ্যাট মিন্স যেগুলা গ্র্যানুলার প্রপার্টি শো করে, গ্র্যানুলার পার্টিকেল বা গ্র্যানুলার ম্যাটেরিয়াল, এই ধরনের সয়েলের জন্য আমরা এই টেস্টটা করতে পারি। বেসিক্যালি আমরা এখানে একটা কে এর ভ্যালু বের করব, যেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি। দ্যাট মিন্স একটা স্যাম্পলের, একটা সার্টেন ভলিউমের স্যাম্পলের ভিতর দিয়ে পানি কি রেটে ফ্লো করতে পারে সেটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটির মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। The purpose of this test is to determine the permeability, that means hydraulic conductivity of a sandy soil or granular soil by the constant head test method. এটা আমরা একটু পরে আসছি যে constant head কেন বলা হচ্ছে। There are two general types of permeability test methods that are routinely performed in the laboratory. One is the constant head test method and another one is the falling head test method. একটা হচ্ছে constant head, যেখানে ওয়াটার হেডটা কনস্ট্যান্ট থাকে, আর যেখানে ওয়াটার হেডটা কনস্ট্যান্ট থাকে না, দ্যাট মিন্স ভেরিয়েবল চেঞ্জ হয়। তো আমরা এই টেক্সট এক্সপেরিমেন্টে যেহেতু স্যান্ডি সয়েল ইউজ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা যে সাইজের স্যান্ডি সয়েল গুলো ইউজ করতেছি সেটা এটার জন্য আমাদের আমরা কনস্ট্যান্ট হেড টেস্ট মেথডটা অ্যাপ্লাই করব। তো বেসিক্যালি যা প্রসিডিউর দেখবো সবগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট হেড টেস্ট রিলেটেড। এন্ড দ্য কনস্ট্যান্ট হেড, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে পারমিয়েবিলিটি রেঞ্জের উপর ডিপেন্ড করে এই টেস্ট মেথডগুলো সেট করা হয়। দ্য কনস্ট্যান্ট হেড টেস্ট মেথড ইজ ইউজড ফর পারমিয়েবল সয়েলস। কে হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি যদি গ্রেটার দ্যান 10⁻⁴ সেন্টিমিটার পার সেকেন্ড হয়, এই ধরনের পারমিয়েবল সয়েলের জন্য আমরা কনস্ট্যান্ট হেড টেস্ট মেথডটা অ্যাপ্লাই করতে পারি। And the falling head test method is mainly used for less permeable soil. That means এটা বেসিক্যালি ফাইন সয়েলের ক্ষেত্রে কাজে লাগে। ফাইন সয়েলের ক্ষেত্রে হয়তো বা কোহেশনলেস সয়েল বা কোহেসিভ সয়েল মিক্স থাকতে পারে, বা সিল্টও থাকতে পারে, বা ফাইন স্যান্ডও থাকতে পারে, তখন কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটিটা একটু কম হবে, দ্যাট মিন্স লেস দ্যান 10⁻⁴ সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই লিমিটিং ভ্যালুর চেয়ে যদি বেশি হয় পারমিয়েবিলিটি, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট হেডটা অ্যাপ্লাই করব, আর যদি 10⁻⁴ সেন্টিমিটার পার সেকেন্ডের চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা ফলিং হেডটা ইউজ করব। Permeability or hydraulic conductivity refers to the ease with which water can flow through a soil. This property is necessary for the calculation of seepage through the earth dams. তোমরা কি seepage analysis করছো? জি স্যার, পড়ানো হয়েছিল। এখানে কি এই টার্মটা পাও নাই, কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি কে? এরকম কোনো টার্ম কি দেখছিলাম? জি স্যার। এটা তো অবশ্যই পাওয়ার কথা। যা সিপেজ প্রবলেমে কিন্তু পারমিয়েবিলিটি লাগে আর কি। Calculation of seepage through earth dams or under sheet pile walls. Sheet pile walls গুলো কি আমরা দেখছি? শীট পাইল গুলো দেখতে কি রকম, কে কি দেখছো? কোথাও ইউজ করতে কি দেখছো কেউ? দেখছো নাকি দেখো নাই? স্যার ইউটিউবে দেখছি, সামনাসামনি দেখি নাই স্যার। আচ্ছা, ইউটিউবে এগুলো দেখতে কি রকম?
মানে কি কাজে ইউজ হয় সেটা বলো, দেখতে কি এটা বলো। স্যার মানে এটা আসলে ওয়াটার ফ্লোর লেন্থটাকে আসলে ইনক্রিজ করতে ইউজ করা হয়। ওয়াটার ফ্লো লেন্থ মানে ড্যামের আন্ডারে তাই কি? যেমন ধরো আমি তো একটা एग्जांपल দিই, তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারো কিনা দেখো। যেমন ধরো দুইটা বিল্ডিং এর মাঝখানে একটা প্লট খালি আছে, দুইটা বিল্ডিং এর মাঝখানে একটা প্লট খালি, তো ওখানেও আরেকটা বিল্ডিং হবে। তো বিল্ডিং, নতুন বিল্ডিংটা কনস্ট্রাকশন হওয়ার আগে এখন ডিজাইনার একটা প্ল্যান দিয়েছে এরকম যে এটা এক্সকাভেট করে উপরের সয়েল লেয়ারটা তুলে ফেলতে হবে একটা সার্টেন ডেপথ পর্যন্ত, এরপরে ম্যাট ফাউন্ডেশন বা অন্য কোনো ফাউন্ডেশন দিয়ে তারপর ফাউন্ডেশনটা আবার কি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে। তখন তারা করে কি, ওই দুই বিল্ডিং এর মাঝখানের যেটা প্লট, ওই প্লট থেকে একটা সার্টেন ডেপথ পর্যন্ত সয়েল এক্সকাভেট করে তুলে ফেলে, ঠিক আছে? এখন ধরো সার্টেন ডেপথ বলতে আমি ধরলাম যে 5 মিটার, 5 মিটার ডেপথ পর্যন্ত সয়েলটাকে কি করে ফেললো, তুলে ফেললো। তাহলে এখন যখন তুলে ফেলবে সয়েল স্যাম্পলটা, তাহলে একটা পোরশন ব্ল্যাঙ্ক হয়ে যাবে না গ্রাউন্ড সারফেস থেকে ওই 5 মিটার পর্যন্ত একটা পন্ড টাইপের স্পেস ক্রিয়েট হবে না, হবে কিনা? তাহলে এটার কারণে, এই হোলটার কারণে বা এই পন্ডটার কারণে আশেপাশের বিল্ডিং দুইটার কোনো সমস্যা হবে? বা ওই যে 5 মিটার ডেপথের যে হোলটা করা হয়েছে বা এক্সকাভেশনটা করা হয়েছে, ওই এক্সকাভেশন স্পেসের বাইরের সারাউন্ডিং যে সাইডগুলো, ওখান ওই সাইড থেকে সয়েল কি ভেঙে আসতে পারে? জি স্যার। তাহলে বিল্ডিংও কিন্তু হেলে যেতে পারে, তাই তো? আশেপাশের বিল্ডিং গুলো হেলে যেতে পারে, যেহেতু 5 মিটার ডেপথের একটা সয়েল পুরোটাই করা হয়েছে, এক্সকাভেট করে তুলে ফেলা হয়েছে, দ্যাট মিন্স পুরোটাই খালি। তাহলে তখন আশপাশের মাটি বা বিল্ডিং যাই থাকুক না কেন স্ট্রাকচার, সবগুলো কিন্তু ওই গর্তের দিকে ভেবে আসতে পারে, তাই তো? ল্যান্ডস্লাইড হইতে পারে বা বিল্ডিং স্লাইড হইতে পারে, তাই তো? এটাকে রেজিস্ট করার জন্য অনেক সময় দেখবা যে কতগুলা স্টিল প্লেট টাইপের, আমরা যদি ক্রস সেকশনটা দেখি, ক্রস সেকশন থেকে বোঝা যাচ্ছে? এটা উপর থেকে দেখলে আমরা এই সেকশনটা দেখতে পাবো। তো এই শীট পাইলগুলা এরকম লেন্থ থাকে আর কি, হ্যাঁ। দ্যাট মিন্স এই শীট পাইলগুলা একটার সাথে আরেকটা এভাবে এই যে ইন্টারলকিং করে, এখানে ইন্টারলক করা যায় একটার সাথে একটা, ইন্টারলকিং করে একটা ওয়াল তৈরি করা হয় ওই যে চারপাশে, ওই হোলের চারপাশে। তাহলে এরা কি করবে, ওই সয়েলটাকে রিটেইন করবে, আশেপাশের সয়েল বা স্ট্রাকচার যাই থাকবে সবগুলোকে রিটেইন করবে। এটা একটা एग्जांपल। আরেকটা एग्जांपल তোমরা হয়তো দেখতে পারো যে ড্রেন তৈরি করার সময়, তোমরা দেখছো কিনা জানি না, ড্রেনের দুই পাশে এই সাইডগুলাতে ওই স্ট্রাকচারটা দেওয়া হয়, শীট পাইলের ওয়াল ক্রিয়েট করা হয় দুই পাশে। দেন এরপর আরসিসি ওয়ালটা, এটা এই শীট পাইলটা কেন দেওয়া হয়, যেহেতু ড্রেন, এটা কিন্তু একটা সার্টেন ডেপথে কিন্তু স্পেসটা খালি, তাহলে আশেপাশের মাটি কিন্তু ভেঙে আসতে পারে। এই কারণে ওই যে শীট পাইল দিয়ে একটা ওয়াল তৈরি করে দেওয়া হয় যাতে সয়েলটা ভেঙে না আসে। এরপরে ভিতরে যা যা রিটেনিং ওয়াল করার কথা সবগুলা কাজ হওয়ার পরে দেন এই শীট পাইল ওয়ালটাকে তুলে ফেলা হয়। এখন কি বোঝা গেছে এই ধরনের কোন স্ট্রাকচার কি তোমরা আশেপাশে দেখছো? জি স্যার, আমি ড্রেনে দেখছি স্যার, ড্রেনের ড্রেনের ক্ষেত্রে দেখছো। এটা কিন্তু তোমাদের কেউ যদি চিটং থেকে থাকো তাহলে বদরাটা কিন্তু একটা ড্রেন হচ্ছে বড়, ওই ড্রেনে কিন্তু এই ধরনের শীট পাইল ওয়াল ইউজ করা হয়েছিল আর কি, ওয়াটার বা সয়েলকে রিটেইন করার জন্য, ওয়ান কাইন্ড অফ রিটেইনিং ওয়াল। আচ্ছা যাই হবে হোক, it is necessary for the calculation of seepage through earth dams or under sheet pile walls, the calculation of the seepage, তাহলে কোন একটা সয়েল মাস থেকে, সয়েল মাসের মধ্যে কি পরিমাণ সিপেজ হচ্ছে সেই রেটটা বের করা from waste storage facilities, that means landfills, ponds, etc., and the calculation of the rate of settlement of clay soil deposit. তাহলে এই সমস্ত প্র্যাকটিক্যাল পারপাসে আমাদের কিন্তু ওই সয়েল স্যাম্পলের
কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটিটা কত সেটা কিন্তু জানা দরকার হয় আর খুব সিম্পল একটা ইকুয়েশন ইউজ করা হবে এখানে আমরা কনস্ট্যান্ট হেডেরটা বেসিক্যালি দেখব for the constant head test the hydraulic conductivity or coefficient of permeability can be determined using K equals to U means U stands for discharge, L stands for sample length, H hydraulic head, A cross sectional area of the soil column এটা আমরা পরবর্তীতে ডিটেইলস দেখব কিভাবে পাবো আর টি হচ্ছে টাইম তাহলে প্যারামিটারগুলো জানলে আমরা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটিটা বের করতে পারবো এখানে কিউটা কি ডিসচার্জ নাকি ভলিউম স্যার আমি বলতেছি Q is the quantity of water flowing through the sample of length L তাহলে L length এর একটা স্যাম্পল কনসিডার করা হবে ওই স্যাম্পলের ভিতর দিয়ে ওয়াটারটাকে ফ্লো করা হবে একটা সার্টেন ওয়াটারকে ফ্লো করানো হবে তাইলে কি পরিমাণ ওয়াটার ফ্লো করলো সেটা আমরা একটা ডিসচার্জ রিজার্ভার থাকবে ডিসচার্জ রিজার্ভারের মধ্যে আমরা পানির ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবো এটা আমরা যখন ভিডিও দেখবো বা ইমেজ দেখবো তখন আরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে কিউটা বেসিক্যালি আমরা ওয়াটার ভলিউম দিব আসলে একটা পার্টিকুলার টাইমের জন্য ওয়াটার ভলিউমটা মেজার করব ইউ ইজ দা কোয়ান্টিটি অফ ওয়াটার এটা ml এ পাবো আর কি বা সিসি তে is the quantity of water flowing through the sample of length L এবং পার্টিকুলার একটা স্যাম্পল লেন্থ দিয়ে এই ওয়াটারটা পাস করবে and A is the cross sectional area for the period of time cross sectional area বলতে কার ওই যে স্যাম্পলটা আমরা কনসিডার করতেছি সয়েল স্যাম্পলের যে লেন্থটা কনসিডার করতেছি ওই সয়েল স্যাম্পলের ডায়ামিটারের রেসপেক্টে যে ক্রস সেকশনাল এরিয়াটা পাবো for the period of time t একটা সার্টেন টাইমের রেসপেক্টে যেহেতু ডিসচার্জের ইউনিটটা কি ছিল মনে আছে মিটার তাহলে ভলিউম পার টাইম তাই তো ভলিউম পার ইউনিট টাইম নাকি জি স্যার তাহলে এখানে পিরিয়ড টাইমটাও ইম্পর্টেন্ট টাইমটা বের করতে হবে একটা পার্টিকুলার টাইমের জন্য ধরো 2 মিনিট ধরলাম 2 মিনিটে L লেন্থের একটা স্যাম্পল দিয়ে যে স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A ওই স্যাম্পল দিয়ে কি পরিমাণ পানি পাস করতেছে সেটাই হচ্ছে আমার কিউ and subjected to a hydraulic head এবং এই যে পানিটা পাস করবে এটা কিন্তু একটা হাইড্রোলিক হেড মেইনটেইন করে কিন্তু পানিটা পাস করবে এই যে হাইড্রোলিক হেড H এই Hটা কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট থাকে এই যে কনস্ট্যান্ট হেড টেস্ট মেথডে যে হাইড্রোলিক হেডটা আমরা পাবো এটা আমরা দেখাবো কিভাবে পাবো ওই হাইড্রোলিক হেডটা সব সময় কনস্ট্যান্ট থাকে এই কারণে আসলে মেথডটার নাম হচ্ছে কনস্ট্যান্ট হেড টেস্ট মেথড আমরা ফলিং হেডটা ডিসকাস করতেছি না আপাতত hydraulic conductivity is influenced by many factors grain size and shape void ratio temperature soil fabric or soil texture degree of water saturation viscosity and type of permeant liquid permeant liquid বলতে আমরা কি বুঝি যে লিকুইডটাকে ওই সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে পাস করানো হবে বা ফ্লো করানো হবে এই ক্ষেত্রে আমরা পারমিয়েন্ট লিকুইড হিসেবে কি ইউজ করতেছি ওয়াটার এক্স্যাক্টলি দ্যাট মিন্স এই ক্ষেত্রে ওয়াটার হচ্ছে আমার পারমিয়েন্ট লিকুইড in this laboratory water is the only permeant liquid thus only the influence of temperature and void ratio are considered since viscosity তাহলে ক্ষেত্রে আমরা টেম্পারেচারটা কনসিডার করব এবং ভয়েড রেশিওটা কনসিডার করব since viscosity of the water decreases as the temperature increases hydraulic conductivity বলা হচ্ছে কি যে ওয়াটারের ভিসকোসিটি কমে কখন যদি টেম্পারেচার বাড়ে এটা তো আমরা জানি নাকি জি স্যার and then hydraulics তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের একটু কারেকশন করতে হয় কারণ এই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা K ভ্যালুকে একটু কারেকশন করতে হয় কিভাবে সেটা hydraulic conductivity is usually standardized at 20 degree Celsius according to code কোডটা আমরা একটু পরে দেখতেছি কোন কোডটা ওই কোড অনুযায়ী বলা হচ্ছে কি এই কারেকশনটা করার জন্য যেহেতু ভিসকোসিটির ভেরিয়েশন হইতে পারে টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে সুতরাং আমরা ফাইনালি যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটির ভ্যালুটা ইউজ করব সেটা হচ্ছে K20 দ্যাট মিন্স hydraulic conductivity for 20 degree Celsius temperature test temperature তাহলে
সেই K20 টা আমরা পাবো কিভাবে? আমরা কিন্তু টেস্ট করে যে Kটা পাই সেটা হচ্ছে বেসিক্যালি KT। তাহলে KT যদি জানি, আমরা ওই টেস্ট টেম্পারেচারে যদি ভিসকোসিটি জানি এবং 20 ডিগ্রির জন্য যদি ভিসকোসিটি কত জানি, কার ওয়াটারে, টেস্ট টেম্পারেচারের জন্য ওয়াটারের ভিসকোসিটি যদি জানি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য ওয়াটারের ভিসকোসিটি যদি জানি এবং কোফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি টেস্ট থেকে যে কোফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি ভ্যালুটা পাবো সেটা যদি জানি, তাহলে আমরা K20 টা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। Where UT and U20 are the viscosities of water at the test temperature T and at 20 degree Celsius respectively. তাহলে এখানে আসলে আমাদের কি কি বের করা লাগতেছে বলো তো? প্রথমে আমাদের বের করা লাগবে K। তো K বের করার জন্য আমাদের কি কি জানতে হবে? ডিসচার্জ জানতে হবে, স্যাম্পল লেন্থ জানতে হবে, হাইড্রোলিক হেড জানতে হবে, ক্রস সেকশনাল এরিয়া জানতে হবে এবং টাইমটা জানতে হবে। তাহলে আমরা Kটা পাবো, দ্যাট মিন্স KT টা পাবো এবং এখানে একটা টেম্পারেচারও বের করতে হবে, ওয়াটারের টেম্পারেচার, টেস্ট টেম্পারেচার। তাহলে ওই টেম্পারেচারটা জানলে আমরা KT তো অলরেডি জানি, UT ও জানা থাকবে, U20 ও জানা থাকবে, তাহলে আমরা K20 টা পেয়ে যাব। ফাইনালি আমরা এটাই आंसर হিসেবে দেখাই। এখানে যে স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় সেটা হচ্ছে STM D508416A ভার্সন। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট মেথডস ফর মেজারমেন্ট অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ স্যাচুরেটেড porous material. Porous means permeable materials using a flexible wall permeameter. এই ফ্লেক্সিবল ওয়াল পারমিয়েমিটারটা আমরা একটু পরে দেখব ছবিটা। তো এখানে যেটা বলা হচ্ছে কি যে যেহেতু পানি যেহেতু স্যাম্পলের ভিতর দিয়ে পাস করবে, তার মানে কি স্যাম্পলটা আসলে একসময় স্যাচুরেটেড হয়ে যাবে, তাই না? ওয়াটার যদি একটা পার্টিকুলার ভলিউমের ভিতর যে স্যাম্পলটা রাখা হবে, ওই স্যাম্পলের ভিতর দিয়ে যদি ওয়াটার যদি পাস করতে পারে বা করে, তাহলে সেক্ষেত্রে এক সময় গিয়ে ওই সয়েল স্যাম্পলটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড হয়ে যাবে না? জি স্যার। একটা সার্টেন ভলিউমের সয়েল স্যাম্পলে যদি কন্টিনিউয়াসলি ওয়াটার পাস করতে থাকে বা ফ্লো করতে থাকে, তাহলে আমার টোটাল সয়েল স্যাম্পলটা এক সময় গিয়ে কি হয়ে যাবে? একটা নির্দিষ্ট টাইম পরে স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে কি কি ইকুইপমেন্ট লাগবে এখানে দেখি। কনস্ট্যান্ট হেড এন্ড ফলিং হেড। ফলিং হেড তো আমাদের আমরা ইউজ করতে না। এখানে কিন্তু একই সেটআপ দিয়ে আমরা দুইটা মেথডই অ্যাপ্লাই করতে পারি একই সেটআপ দিয়ে। এরপর ডিসচার্জ রিজার্ভার। ডিসচার্জ রিজার্ভার মিন্স ওই যে পানি যে ফ্লো হচ্ছে স্যাম্পলের ভিতর দিয়ে, ওই ওয়াটারটা স্যাম্পলের ভিতর দিয়ে পাস হয়ে বের হয়ে যাবে, বের হয়ে একটা ডিসচার্জ রিজার্ভারে জমা হবে। এরপর আমরা মেজারিং স্কেল নিব কিছু মেজারমেন্ট নেওয়ার জন্য। স্টপ ওয়াচ লাগবে টাইমটা মেজার করার জন্য। বিকার লাগবে, বিকার নিব হচ্ছে আমরা ওই ডিসচার্জটা মেজার করার, ডিসচার্জটাকে স্টোর করার জন্য বিকার লাগবে। মেজারিং স্কেল, তারপর হচ্ছে রাবার ট্যাম্পার, স্যাম্পলটাকে প্রপারলি ট্যাম্পিং করার জন্য রাবার ট্যাম্পার লাগবে। এরপর কিছু গ্রাজুয়েটেড সিলিন্ডার লাগবে 100 ml, 500 ml, 1000 ml এই রেঞ্জে, যাতে করে আমরা ওই বিকার থেকে পানিটা নিয়ে আমরা গ্রাজুয়েটেড সিলিন্ডারে নিয়ে যাতে কি করতে পারি? ভলিউমটা মেজার করতে পারি। এরপর থার্মোমিটার লাগবে যাতে করে আমরা ডিসচার্জ রিজার্ভারে যে ওয়াটারটা আসতেছে সেই ওয়াটারের টেম্পারেচারটা বের করতে পারি। এরপর 2 ডিস্ক অফ ওয়্যার গ্যাস লাগবে। এটা অনেকটা ফিল্টার পেপারের মতো একটা ডিভাইস, এগুলা সয়েল স্যাম্পলের উপরে এবং নিচে বসাইতে হয়। এরপর টুকটাক কিছু টুলস লাগবে, স্কুপ বা ফানেল, ট্রাভেল ফানেল এই ধরনের, যাতে আমরা স্যাম্পলগুলা ওই যে কনস্ট্যান্ট হেড সেলে যাতে আমরা ঢুকাতে পারি। এই হচ্ছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম কনস্ট্যান্ট হেড পারমিয়েমিটার সেল। আমরা 3D ডায়াগ্রামে চলে যাই, ওখান থেকে ক্লিয়ার হবে। আপাতত আমরা এখান থেকে কিছু জিনিস বলে রাখি। এখানে একটা সিলিন্ড্রিক্যাল সেল থাকবে, সিলিন্ড্রিক্যাল সেল, এই যে এটা, ওই যে যেটাকে এখানে বলেছিল কি যে ফ্লেক্সিবল ওয়াল পারমিয়েমিটার। এই ফ্লেক্সিবল ওয়াল পারমিয়েমিটার হচ্ছে আসলে এটা, এই যে আমরা যেটা লাল বক্স দেখতে পাচ্ছি। এখানে কিছু ম্যানোমিটার থাকবে, এই যে একটা ম্যানোমিটার প্যানেল, এটা হচ্ছে এরকম একটা ম্যানোমিটার প্যানেল থাকবে, এটা আমরা দেখবো একটু পরে। ম্যানোমিটার প্যানেলে নরমালি 3টা ম্যানোমিটার টিউব রাখা হয়, 3টা ম্যানোমিটার টিউব। এখান থেকে তাহলে এই যে সেল থেকে
সেলের ভিতরে মেইন বডিতে তিনটা আউটলেট থাকবে, একটা টপ পোরশনে আউটলেট, আর একটা মিডল পোরশনে আউটলেট, আর একটা হচ্ছে বটম পোরশনে আউটলেট। তিনটা আউটলেট থাকবে। এই তিনটা আউটলেট থেকে তিনটা ম্যানোমিটার টিউব এই প্যানেলের সাথে কানেক্টেড হবে, তিনটা ম্যানোমিটার টিউবের সাথে। অর্থাৎ সেল থেকে তিনটা পাইপ বের হবে, এই তিনটা পাইপ বের হয়ে ম্যানোমিটার প্যানেলের তিনটা ম্যানোমিটার টিউবের সাথে কানেক্ট হবে। এবং প্রত্যেকটা এই টিউবের সাথে যেগুলা আউটলেট টিউব, প্রত্যেকটা টিউবে কিন্তু ভালভ সিস্টেম থাকবে। ভালভ সিস্টেম মিন্স আমি ফ্লোটাকে চাইলে অন করতে পারবো বা অফ করতে পারবো। দ্যাট মিন্স এলাও করতে পারবো, আবার এলাও নাও করতে পারবো। এরপর এই সেলের টপ পোরশনে আরেকটা টিউব থাকবে, টপ কানেকশন যেটাকে বলে। এদিক দিয়ে আমার ওয়াটারটা ঢুকবে এই সেলের ভিতর। এই সেলের ভিতরে এই পাইপ দিয়ে উপর থেকে পানিটা ভিতরে ঢুকবে। আর নিচে আরেকটা বেস কানেকশন দেওয়া আছে, এদিক দিয়ে ওই পানিটা এই স্যাম্পল দিয়ে ফ্লো করে। এবং এই সেলের ভিতর কিন্তু একটা স্যাম্পল থাকে, ওই সয়েল স্যাম্পলটা। তাইলে উপর থেকে ওয়াটারটা ঢুকে এই সয়েল স্যাম্পলকে স্যাচুরেট করে। আফটার স্যাচুরেশন তখন পানিটা ফ্লো করা শুরু করবে। ফ্লো করে তাইলে সে এই এন্ডে এসে, এই সেলের বটম এন্ডে এসে এই পাইপ দিয়ে এসে বের হয়ে যাবে কোথায়? ওই যে ডিসচার্জ রিজার্ভারে এসে জমা হবে পানিটা। আর এখানে দেখো, এই যে এখানে আমরা একটা লেয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার পোরাস স্টোনের লেয়ার। নিচেও একটা লেয়ার দেখতে পাবো, এরকম পোরাস স্টোনের লেয়ার। এখানে কিছু স্টোন ইউজ করা হয়, কিছু ক্লিয়ার স্টোন, ছোট সাইজের। এটা বিভিন্ন গ্রেডিং এর কিছু স্টোন ইউজ করা হয় এখানে, যাতে করে ফ্লোটা যাতে স্মুথলি করে আর কি। মানে ডিরেক্টলি যাতে এই প্লেটের সাথে সয়েল স্যাম্পলটা না থাকে। দ্যাট মিন্স এই যে প্লেট, উপরের টপ প্লেট এবং সয়েল স্যাম্পলের টপ সারফেসের মাঝখানে যাতে কিছু স্টোন ইউজ করা হয়, যাতে করে আমার ফ্লোটা যাতে কোনো ধরনের অবস্ট্রাকশন ছাড়াই যাতে কন্টিনিউয়াসলি ফ্লো করতে পারে। ঠিক একইভাবে নিচের দিকে। এবং এই যে টপ প্লেট যেটা বললাম, এই টপ প্লেটে একটা ওই যে আমরা ডিস্ক যেটা বলেছিলাম ওয়্যার গ্যাস, এখানে একটা ডিস্ক সেট করতে হয়। আর এদিকে নিচে বটম প্লেটের উপরে একটা ডিস্ক সেট করতে হয়। বটম প্লেটের উপরে একটা ডিস্ক ওই যে ওয়্যার গ্যাসের, আর টপ প্লেটের নিচে একটা ওয়্যার গ্যাসের ডিস্ক সেট করতে হয়। এরপর উপরের টপ প্লেটের নিচে ডিস্ক, এরপরে স্টোনের লেয়ারটা, আর নিচে হচ্ছে বটম প্লেটের উপরে হচ্ছে ডিস্ক, এরপরে হচ্ছে স্টোনের লেয়ারটা। এই দুইটা স্টোনের লেয়ারের মাঝখানে থাকবে হচ্ছে আমার ওই যে ডিজায়ার সয়েল স্যাম্পল, যেটা নিয়ে আমরা কাজ করব, বা যে স্যাম্পলের আমরা পারমিটিভিটি বের করব সেই স্যাম্পলটা। আর এখানে ইনিশিয়ালি এই ভলিউম বের করার জন্য এখানে যে সয়েল স্যাম্পলটা ইউজ করা হচ্ছে, যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল সেল, যে পরিমাণ সয়েল ইউজ করা হচ্ছে সেই সয়েলের ভলিউম বের করার জন্য কি কি লাগবে আমাদের বলো তো? ডায়ামিটার আর হাইট। তাহলে এই সেলের ডায়ামিটারটা লাগবে, ইনার ডায়ামিটার। আর হাইট বলতে কতটুকু? হাইট বলতে শুধু স্যাম্পল হাইট, বুঝা গেছে? এটা বুঝছি কিনা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। হাইট বলতে শুধু স্যাম্পল হাইট যদি জানি আমি, এবং ইন্টারনাল এই সেলের ইন্টারনাল ডায়ামিটার যদি জানি, তাহলে আমি এই সয়েল স্যাম্পলের ভলিউমটা বের করতে পারবো। তাহলে আমি যদি ভলিউমটা যদি জানি এবং এখানে কি পরিমাণ সয়েল লাগতেছে সেই সয়েলের ওয়েটটা যদি জানি, তাহলে আমরা কি পাবো? ডেনসিটিটা পাবো। এটা কোন ধরনের ডেনসিটি? এটা কি ময়েস্ট নাকি ড্রাই? ড্রাই ডেনসিটি পাবো এখন, যেহেতু পানি ফ্লো করতেছে। ও, এটা অলরেডি স্যাচুরেটেড না, তাহলে আমরা ময়েস্ট পাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা ময়েস্ট পাবো। যদিও বা যে স্যাম্পলটা আমরা ইনিশিয়ালি নিই, এটা আমি একটু পরে বলবো টেস্ট প্রসিডিউরের ক্ষেত্রে কোন স্যাম্পলের ময়েশ্চার কন্টেন্ট আমরা নিই। তাহলে এখানে যদি আমরা ময়েস্ট ডেনসিটিটা জানি,
এবং আমরা যদি ওয়াটার কন্টেন্টটা বের করতে পারি এই সয়েল স্যাম্পলে, তাহলে আমরা ফাইনালি ড্রাই ডেনসিটিও বের করতে পারবো। এবং এই টেস্টের জন্য কিন্তু আমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটিও জানতে হয়, যেটা হয়তো আমি এখানে তোমাদের টেস্ট পারপাসে ভ্যালুটা দিয়ে দিব। তবে পারমিবিলিটি টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু কিন্তু বের করতে হবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? আসলে একটা সেল দেখলাম, এটাকে বলা হচ্ছে পারমিয়েমিটার সেল। তাহলে এই সেলের ভিতর কি কি থাকবে সেটা বললাম। সেলটাকে তিনটা আউটলেট থাকবে সেটা বললাম, একটা টপ পজিশনে, একটা মিডিয়াম পজিশনে, একটা বটম পজিশনে। তো এদের মধ্যেও ডিসটেন্স গুলো লাগবে। এই আউটলেট গুলোর মধ্যে ডিসটেন্স কতটুকু সেটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। দ্যাট মিন্স টপ আর মিডলের মধ্যে ডিফারেন্স কত বা মিডল আর বটমের মধ্যে ডিফারেন্স কত সেই ভ্যালুগুলো দেওয়া থাকবে। আর হচ্ছে কি যখনই ওয়াটারটা ফ্লো করা শুরু করবে কন্টিনিউয়াসলি, তখন দেখা যাবে যে এই টেস্টের জন্য কনস্ট্যান্ট হেডের জন্য আমরা যে কোনো দুইটা ম্যানোমিটার টিউব চুজ করতে পারি, যে কোনো দুইটা ম্যানোমিটার টিউব। তাহলে যে কোনো দুইটা বলতে আমরা চাইলে ধরো আমরা এই কম্বিনেশন নিতে পারি যে এই টপ আউটলেট মিডিয়াম আউটলেট এই দুইটার করেসপন্ডিং দুইটা ম্যানোমিটার টিউব নিতে পারি, কনসিডার করতে পারি, অথবা মিডল টিউব আর হচ্ছে বটম টিউব এই দুটাও কনসিডার করতে পারি, অথবা টপ টিউব বা বটম টিউব এই দুটোও আমরা ইউজ করতে পারি। যে কোনো দুইটা কম্বিনেশন আমরা ইউজ করতে পারি, যেখানে দুইটা আউটলেট থাকবে তার করেসপন্ডিং দুইটা ম্যানোমিটার টিউব থাকবে। আর এখানে সেলের উপরের দিকে একটা পাইপ থাকবে যেখান দিয়ে ইনফ্লো হবে, আর বটমে সেলের বটমে একটা পাইপ থাকবে যেটা দিয়ে আউটফ্লো হবে। সেলটা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি এরকম, আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো একটু পরে। সেলটা এরকম, উপরেটা হচ্ছে টপ প্লেট, এখানে তিনটে স্ক্রু থাকে এই টপ প্লেটটাকে সেলের সাথে আটকানোর জন্য। এটা হচ্ছে আমার ওই যে ইনফ্লো যেটা হবে, যে পাইপ দিয়ে ইনফ্লো হবে, ঠিক আছে, এই পাইপ দিয়ে ইনফ্লো হবে। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখবা যে যতগুলা পাইপ আছে বা আউটলেট আছে সবগুলোতে কিন্তু বাল্ব থাকবে, আমরা ইনফ্লো আউটফ্লো কন্ট্রোল করতে পারবো। বটমে যেটা পাইপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার ডিসচার্জ করবে, যে দ্যাট মিন্স আউটফ্লো হবে, যেটাতে যে পাইপ দিয়ে আউটফ্লো হবে। আর এগুলো হচ্ছে তোমার ওই যে ওয়্যার গেজের ডিস্ক গুলা, আর এটা হচ্ছে পাইপ, তিনটা করে পাইপ লাগবে, যতটা লাগে তিনটা আসলে 5টা পাইপ লাগবে এক্ষেত্রে। তাহলে দেখো আমরা যদি আরেকটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখি, উপরের দিকে একটা কনস্ট্যান্ট হেড ওয়াটার ট্যাঙ্ক থাকবে, কনস্ট্যান্ট হেড ওয়াটার ট্যাঙ্ক। এই ওয়াটার ট্যাঙ্কেও দেখা যাবে এই ওয়াটার ট্যাঙ্কে ওয়াটারের যে লেয়ার, এই লেয়ারটাও অলমোস্ট সব সময় কনস্ট্যান্টলি থাকে, এবং এটা কনস্ট্যান্টলি কিন্তু মেইনটেইন করতে হয়। এই কারণে বলা হচ্ছে কি অ্যাডজাস্টেবল কনস্ট্যান্ট হেড ট্যাঙ্ক, অর্থাৎ এই ওয়াটার ট্যাঙ্কে একটা সার্টেন ডেপথ, সার্টেন ওয়াটার ডেপথ সব সময় মেইনটেইন করতে হয়। এভাবেই আমাকে ফ্লোটা দিতে হবে এই ওয়াটার ট্যাঙ্কে। তাহলে এই ওয়াটার ট্যাঙ্ক থেকে পানিটা কোথায় আসবে? ওই সেলে ঢুকবে, ওই যে উপরে যেটা পাইপ ছিল ওই পাইপ দিয়ে ঢুকবে, ঢুকে এখানে যেহেতু বাল্বগুলো ওপেন থাকবে সুতরাং পানিটা ইজিলি ঢুকতে পারবে, ঢুকে স্যাম্পল দিয়ে ঢুকে এগুলো যখন আমরা খুলে দিব, এই যে এ বি সি, যদিও এখানে আমরা বলেছি কি যে কোনো দুইটা খোলা রাখলেই হবে, ধরো আমরা এ বি অথবা এ সি অথবা বি সি যে কোনো ফরম্যাটে নিতে পারি। তাহলে যদি আমরা ওই বাল্বগুলো খুলে দিই তাহলে দেখা যাবে কি ওই পানির ফ্লো এই বাল্বগুলো দিয়ে, এই আউটলেটগুলো দিয়েও কোথায় চলে আসতেছে? ম্যানোমিটারে। ম্যানোমিটারে আসার পর যেটা হবে যে ধরে নিলাম আমরা এই দুইটা ম্যানোমিটার কনসিডার করতেছি, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি ধরো একটাতে আমার ওয়াটার লেয়ার একটা সার্টেন ডেপথ পর্যন্ত এসে কনস্ট্যান্ট হয়ে গেছে, আর একটা ম্যানোমিটার টিউবে ধরো আরেকটা ডেপথ পর্যন্ত এসে ওয়াটারটা কি হয়ে গেছে? স্টেবল হয়ে গেছে। দ্যাট মিন্স দুইটা ম্যানোমিটার টিউব কনসিডার করলাম, যখন ওয়াটার ফ্লো কন্টিনিউয়াসলি হতে থাকবে, বাল্বগুলো যখন ওপেন থাকবে, তখন দুইটা ম্যানোমিটারে ডিফারেন্ট লেভেলে দুইটা ওয়াটার লেয়ার কি হয়ে থাকবে? স্টেবল হয়ে থাকবে। তাহলে এই দুইটা লেয়ারের মধ্যে যে গ্যাপটা, দুইটা ম্যানোমিটারের ওয়াটার লেয়ারের মধ্যে যে গ্যাপটা, এটাই হচ্ছে আমার হাইড্রোলিক হেড, যেটাকে আমরা স্মল এইচ বলেছিলাম, মনে পড়তেছে? হ্যালো,
জি স্যার। আমরা একটা হাইড্রোলিক হেড বলেছিলাম না, এটা এইচ বা অনেক সময় ডেল এইচ দিয়েও লেখা হয়। এটা হচ্ছে কি ম্যানোমিটার টিউবে দুইটা ওয়াটার লেয়ারের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে তোমার হাইড্রোলিক হেড বা ডেল এইচ বা এইচ। এদিকের বাল্বটাও যখন আমি ওপেন করে দিব, এদিক দিয়েও আমরা কি পাবো, এদিকের বাল্বটা যদি ওপেন থাকে এদিক দিয়ে পানিটা এসে কোথায় জমা হবে, এই যে ডিসচার্জ রিজার্ভারে জমা হবে। ওখানে আমি কি করব, থার্মোমিটার রাখবো, টেম্পারেচারটা দেখবো, যেহেতু টেম্পারেচার আমার কাজে লাগবে টেস্ট টেম্পারেচার হিসাবে। আর এখানে আমি যেটা করব, যেহেতু কন্টিনিউয়াসলি সেল থেকে পানিটা বের হবে, তাহলে ওই পানিটাকে আমি কি করতে পারি, পানিটাকে আমি এই যে একটা বিকারে নিয়ে একটা সার্টেন টাইমের জন্য, ধরো আমি 2 মিনিট সময়ের জন্য টাইমটা আমি স্টপ ওয়াচ দিয়ে কন্ট্রোল করতে পারি, টাইমার দিয়ে 2 মিনিট সময় আমি কি করলাম, পানিটাকে একটা বিকারে স্টোর করলাম, রিজার্ভারে না করে বিকারে স্টোর করলাম। তাহলে 2 মিনিটে কি পরিমাণ পানি বিকারে স্টোর হইলো সেটা আমি পরবর্তীতে গ্রাজুয়েটেড সিলিন্ডারের মাধ্যমে এক্স্যাক্টলি ভলিউমটা বের করব, পানির ভলিউম। তাহলে আমি টাইম জানি, তারপরে ডিসচার্জ ভলিউমটা জানি, দ্যাট মিন্স আমি আসলে ডিসচার্জ জানি। এখানে আর কোনো প্রশ্ন আছে ডায়াগ্রাম এগুলাতে? স্যার ডেল এইচটা যদি এআরবি এর মধ্যে চিন্তা করি তাহলে তো স্যার লেন্থটা এটাও তো স্যার এআরবি এর মাঝখানে চিন্তা করতে হবে না, এতটুকু লেন্থ। কোন লেন্থ বলতেছিলে স্যার আপনি বললেন না যে ডেল এইচটা, এই যে এটা এআরবি দুইটা ভালভ আমরা কনসিডার করছি, হ্যাঁ, তাহলে আমরা যে ইকুয়েশনে এলটা বসাবো সেটাও তো স্যার এ আর বি এর মাঝখানে ডিসটেন্সটা বসাইতে হবে না? এ আর বি এর মাঝখানে ডিসটেন্স। তুমি কি এটা বলতে চাচ্ছ? জি স্যার, এক্স্যাক্টলি। যাক, এটা এই পয়েন্টটা ধরার জন্য তোমাকে থ্যাংক ইউ। যেমন ধরো আমরা কিন্তু দুইটা এল পাবো, এটা আমি একটু পরে বলতাম, আর তুমি আগেই বলে ফেলছো। দুইটা এল, একটা এল হচ্ছে কি স্যাম্পলের ভলিউম বের করার জন্য লাগবে, এটা আমি কিন্তু একটু আগেই দেখিয়ে ফেলেছি, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। একটা এল কিন্তু আমরা প্রথমে দেখে ফেলছি, এটা কিন্তু ওই যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটির যে ফর্মুলাটা ছিল কে, ওখানকার এল কিন্তু এটা না। এই এলটা বেসিক্যালি বলা হয়েছিল কি জন্য, এই সয়েল স্যাম্পলের ভলিউম বের করার জন্য। আর ও যে এল এর কথা বললো সেই এলটা হচ্ছে কি, এখানে যে দুইটা আউটলেটের জন্য যে দুইটা ম্যানোমিটার টিউব কনসিডার করবা, অর্থাৎ যে দুইটা ম্যানোমিটার টিউবের মধ্যে ওয়াটার লেভেলের ডিফারেন্সটা বের করবা, তার করেসপন্ডিং যে দুইটা আউটলেট ধরেছিলা ওই দুইটা আউটলেটের মধ্যে ডিফারেন্সটা কত, সেটাই হচ্ছে আমার আরেকটা এল, এবং এই এলটাই আমার ওই যে কেয়ার ফর্মুলাতে ইউজ করা হবে। এখন কি বুঝলাম? হ্যালো, বুঝছি নাকি? জি স্যার। তাহলে দেখো আমরা কিছু স্যান্ডি সয়েল নিলাম, এগুলা ড্রাই কন্ডিশনে। এরপর এগুলো হচ্ছে আমার সেই স্টোন গুলা, আর এগুলা হচ্ছে ওই যে ওয়্যার গেজের যে ডিস্ক। তাহলে এখানে কি কি লাগতেছে, এটা হচ্ছে আমাদের সেল, এটা হচ্ছে মেজারিং গ্রাজুয়েটেড সিলিন্ডার, এগুলো হচ্ছে আমার ওই ওয়্যার গেজের ডিস্ক, বিকার, গ্রাজুয়েটেড সিলিন্ডার, থার্মোমিটার লাগবে, আর হচ্ছে স্কেল লাগবে আমরা যাতে হেডটা মেজার করতে পারি। এরপরে আমরা যদি সেলটা ভিতর থেকে দেখতে চাই তাহলে আমরা এরকম দেখবো আর কি, ভিতর থেকে ভিতরে নিচে একটা ওয়্যার গেজ দেখা যাচ্ছে, ওয়্যার গেজের একটা ডিস্ক। এখান থেকে একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে টপ আউটলেট আর এটা হচ্ছে মিডিয়াম আউটলেট, এগুলো আমরা কিন্তু ওই যে স্কিমেটিক ডায়াগ্রামে দেখেছিলাম। আর এই ডায়াগ্রামে এটা হচ্ছে বটম আউটলেট, আর এটা হচ্ছে একদম বটমে ওই যে ডিসচার্জ হওয়ার জন্য যে পাইপটা ছিল। আর এটা হচ্ছে এই সেলের উপরের কভারটা, ওই যে তিনটে স্ক্রু আমরা দেখেছিলাম, এটা একটা স্ক্রু, এটা একটা স্ক্রু, এটা একটা স্ক্রু, এটা দিয়ে ওই সেলের সাথে এই টপ প্লেটটাকে আটকানো হয়। এবং এই যে পাইপটা এটা হচ্ছে তোমার ইনফ্লো হওয়ার জন্য, ওই যে ওয়াটার ট্যাঙ্ক যেটা উপরে থাকবে ওই ওয়াটার ট্যাঙ্ক থেকে পানিটা এই পাইপের মাধ্যমে
সেলের ভিতর ঢুকবে, ঠিক আছে। এবং সেলের ভিতর এটা হচ্ছে আমার টপ আউটলেট, এটা হচ্ছে মিডিয়াম আউটলেট, এটা হচ্ছে বটম আউটলেট, এবং এটা হচ্ছে তোমার একদম নিচে পানি আউটফ্লো হওয়ার জন্য যে পাইপটা। এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে তোমার একদম নিচের পাইপলাইন যেটা যেটা দিয়ে রিচার্জ হবে। আর এটা হচ্ছে আমার ওই যে ওয়াটার ট্যাঙ্কটা, এখান থেকে এই পাইপ দিয়ে পানিটা ওই যে সেলে ঢুকবে। আর এটা হচ্ছে ম্যানোমিটার প্যানেল, তিনটা ম্যানোমিটার থাকে, এই ম্যানোমিটারের সাথে কিন্তু স্কেলও থাকে একটা, যাতে ওয়াটার লেভেলটা যাতে রিড করা যায়। এবং ওই যে এই যে তিনটা আউটলেট বলেছিলাম আমরা, টপ মিডিয়াম বটম, ওই তিনটা আউটলেট থেকে তিনটা পাইপ এসে এই তিনটা ম্যানোমিটারের সাথে কি হবে, কানেক্টেড হবে। আর এই নিচেটা হচ্ছে আমার ডিসচার্জ রিজার্ভার। আচ্ছা, আমি আগে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করি, তারপর আমরা প্রসিডিউরটা আবার ক্লিক করে নিব। আচ্ছা, কোনো সাউন্ড কি শোনা যায়? না স্যার। সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি মুখে বলার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে প্রথমে যেটা করতেছি আমরা, ওই যে সয়েল স্যাম্পলটা আমরা দেখেছিলাম, ওই সয়েল স্যাম্পলে আমরা 5 to 6% ওয়াটার অ্যাড করব এই স্যাম্পলের সাথে। তাইলে ধরে নিলাম টোটাল স্যাম্পল যদি নরমালি 2.5 কেজি মতো স্যাম্পল নেওয়া হয়, আমাদের যে সেলটা ইউজ করা হচ্ছে এখানে পার মিলিমিটার সেল, ওই সেলের জন্য ড্রাই কন্ডিশনে প্রায় 2.5 কেজি মতো স্যাম্পল লাগে। তাহলে 2.5 কেজি 5% or 6% আমরা ওয়াটার অ্যাড করে নিব, যাতে করে ভয়েরটা একটু কমে। একটু ভালো করে খেয়াল করো তোমরা। এখানে নিচে প্রথমে ওই ওয়্যার গেজের ডিস্কটা দেওয়া হয়েছে, এরপরে প্রসেস গুলো দেওয়া হচ্ছে, প্রসেস একটা লেয়ার, এরপর এখানে স্যাম্পলটা দেওয়া হবে।
লাইটলি একটু প্রেসার দিয়ে আমরা লেয়ারটাকে একটু কম্প্যাক্ট করে নিব খুব লাইটলি। তো ভিডিও কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে আমরা তিনটা লেয়ারে জাস্ট স্লাইটলি প্রেসার দিয়ে একটু কম্প্যাক্টিং করলাম। এরপরে আমরা আবার উপরে পরাসেস্টনের লেয়ার দিলাম, এর উপরে আরেকটা ওয়্যার গেজের ডিস্ক দিব আমরা। এখানে উপরে তিনটে স্ক্রু আছে, স্ক্রুগুলো দিয়ে আমরা টপ প্লেটটাকে সেলের সাথে আটকাই নিব। এখন উপরের ওয়াটার ট্যাঙ্ক থেকে পানি সেলের ভিতর ঢুকানো হচ্ছে উপরের পাইপলাইনটা দিয়ে, এবং এটা প্রথমে কয়েক মিনিট একটু ওয়েট করতে হয় যাতে করে আমরা স্টেডি ফ্লো পাই। ওয়াটার ফ্লোটা যাতে স্টেডি হয়, ইউনিফর্ম হয়, সেজন্য ইনিশিয়ালি আমাকে 2 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে। ওয়াটার লেয়ার গুলো একটু খেয়াল করো ম্যানোমিটার টিউবে। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে কি করলাম? স্যার পানি তো দেখলাম কমে গেছে, তাহলে স্যার মানে কনস্ট্যান্ট হিট রাখলাম কিভাবে? কোথায় কমছে? ওই যে একদম উপরে ওই ফিল্টারের মতো একটা জিনিস, মানে ওয়াটার ট্যাঙ্কে। জি স্যার। না টেস্ট তো এখনো স্টার্ট হয় নাই। ও আচ্ছা জি। এটা প্রথমে ভেরিয়েবল থাকবে, যে বললাম না, যখন দেখবা যে ওয়াটার ট্যাঙ্কের লেয়ারটাও কি হয়ে গেছে অলমোস্ট স্টেবল এবং ম্যানোমিটার টিউবের ওয়াটার লেভেলটাও কি হয়ে গেছে স্টেবল, তখনই আমরা টেস্টের রিডিং গুলো নিব, এর আগে নয়। এই কারণে বললাম যে প্রথমে 2 থেকে 5 মিনিট সময় আমাদেরকে ওয়েট করতে হবে যাতে করে ফ্লোটা কি থাকে, স্টেডি থাকে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখো, ওই যে বাউল থেকে স্যাম্পল, যে কন্টেইনার থেকে স্যাম্পলগুলা সেলের মধ্যে ঢুকানো হয়েছে, প্রথমে আমরা ওই কন্টেইনারের সয়েল স্যাম্পলের ওয়েটটা নিয়ে নিব ইনিশিয়ালি। এরপরে যে পরিমাণ স্যাম্পল ওই পারমিয়ামিটার সেলটা ফিল আপ করার জন্য দরকার হইছে, ওই স্যাম্পলটা যখন আমি পারমিয়ামিটার
টিউবের মধ্যে বা সেলের মধ্যে যখন আমরা দিয়ে দিলাম, তাহলে যে পরিমাণ বাকি স্যাম্পলটা কন্টেইনারে থাকবে, ওই কন্টেইনারে কি পরিমাণ স্যাম্পল থেকে গেল সেটার যদি আমরা ওয়েটটা জানি, তাহলে ইনিশিয়াল ওয়েট এবং পরের ওয়েটের ডিফারেন্স থেকে আমরা কি পাবো? বুঝতে পারলাম? হ্যালো হ্যালো স্যার আমার একটু নেটে প্রবলেম করেছিল, তার একবার বলতে পারবেন? আচ্ছা আমি আবার বলি, এই যে প্রথমে আমরা যে 2.5 কেজি স্যাম্পলের সাথে 5% ওয়াটার অ্যাড করে যে স্যাম্পলটা প্রিপেয়ার করলাম, ওই স্যাম্পলের ওয়েটটা আমরা মেজার করে নিই, তাহলে ওই ওয়েটটা জানি। এরপরে করলাম কি, ওই কন্টেইনার থেকে আমরা স্যাম্পল কোথায় নিলাম? সেলের ভিতর নিলাম। তো সেলটাকে ফিল আপ করার জন্য যে পরিমাণ স্যাম্পল লাগলো সেটা তো নিলামই, তাহলে কিছু স্যাম্পল কন্টেইনারে থেকে যাবে না? কিছু স্যাম্পল কন্টেইনারে থেকে যাবে। কন্টেইনার মিন্স যে বাউল থেকে আমরা স্যাম্পলগুলো সেলে ঢুকালাম সেই কন্টেইনারের কথা বলতেছি। জি স্যার, থেকে যাবে। হ্যাঁ, কিছু স্যাম্পল থেকে যাবে, মানে সবগুলো স্যাম্পল লাগবে না আর কি, আমরা কিন্তু কিছু এক্সেস স্যাম্পল নিয়ে থাকি। তো ইনিশিয়াল টোটাল স্যাম্পল কত নিয়েছিলাম সেটা জানি, আর যে স্যাম্পলটা থেকে গেল কন্টেইনারে সেটাও জানি, তাহলে এই দুটোর ডিফারেন্স থেকে আমরা কি পাবো? সেলে কতটুকু দেওয়া হয়েছে, সেলটা ফিল আপ করার জন্য কি পরিমাণ স্যাম্পল লাগলো সেটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা ওই স্যাম্পলের ওয়েটটা জানি না, দ্যাট মিন্স সেলের ভিতর যে স্যাম্পলটা আছে ওই স্যাম্পলের ওয়েট জানি কিনা? জি স্যার। তাহলে ওটাই হচ্ছে আমার ময়েস্ট ওয়েট অফ সয়েল। ময়েস্ট ওয়েট অফ সয়েল এটা আমি জানি। তাহলে এরপর কি করব? স্যাম্পল দেওয়ার পরে যখন ওয়াটারটা ফ্লো করবে, ফ্লো করার পরে যখন স্যাচুরেটেড হয়ে যাবে, দ্যাট মিন্স ফ্লোটা যখন ইউনিফর্ম ফ্লো হয়ে যাবে, এটা আমরা দেখব যে পানিটা যখন একই রেটে বের হবে, এটা একটু একটু 4-5 মিনিট খেয়াল করলে বোঝা যায় যে পানিটা ইউনিফর্ম রেটে বের হচ্ছে আউটলেট দিয়ে। তখন আমরা কি করব? ওই যে যেহেতু স্যাচুরেটেড হয়ে গেছে সয়েল স্যাম্পলটা, এখন আমরা বিভিন্ন পজিশনে সয়েল স্যাম্পলের লেন্থটা মেজার করে নিব স্যাচুরেটেড কন্ডিশনে। তাহলে ওই সেলের বিভিন্ন পজিশনে আমরা ওই স্যাম্পলের লেন্থটা বের করে নিব, নিয়ে ওই লেন্থগুলোর এভারেজ করলে আমরা স্যাম্পল লেন্থটা পেয়ে যাব। আর স্যাম্পলের ডায়ামিটার যেটা, দ্যাট মিন্স সেলের ইন্টারনাল ডায়ামিটারটা তোমাদেরকে দেওয়া থাকবে, প্রোভাইড করা থাকবে, তাহলে তোমরা ডায়ামিটার জানো, স্যাম্পলের লেন্থ জানো, তাইলে তোমরা ওই স্যাম্পলের ভলিউমটা পাবা না? জি স্যার। তাহলে স্যাম্পলের ভলিউম জানো, স্যাম্পলের ময়েস্ট ওয়েটটা জানো, ওখান থেকে কি পাবো? ময়েস্ট ডেনসিটি বা ময়েস্ট ইউনিট ওয়েট পাবো। এবার আমরা ওই যে এই বাকি যে স্যাম্পলগুলো কন্টেইনারে থেকে গেছিল, ওই ওখান থেকে আমরা তিনটা স্যাম্পল, সরি ধরো 40 থেকে 50 গ্রাম এরকম করে আমরা তিনটা ময়েশ্চার ক্যানে তিনটা স্যাম্পল নিয়ে এগুলো আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য ওভেনে দিয়ে দিই। কোন স্যাম্পল থেকে বললাম? যে যেগুলো বেঁচে গেছে, রিমেইনিং যে স্যাম্পলগুলা, ওখান থেকে আমরা তিনটা ময়েশ্চার ক্যানে তিনটা স্যাম্পল নিয়ে সেগুলো আমরা ওভেনে রেখে দিব, পরের দিন এসে আবার ওয়েট নিব এরকম। দ্যাট মিন্স ময়েশ্চার কন্টেন্ট যেভাবে বের করা হয়, তাহলে ওখান থেকে যদি আমরা ময়েশ্চার কন্টেন্টটা জানি, আমরা ময়েস্ট ইউনিট ওয়েটটা জানি, তাহলে ওখান থেকে আমরা কি পাবো? ড্রাই ইউনিট ওয়েটটা পাবো, তাই তো? জি স্যার। স্যার এখানে আসলে ইউনিট ওয়েটটা কোথায় কাজে লাগাবো স্যার সেটা বুঝতেছি। হ্যাঁ সেটা বলবো, তো আমি বলবো, আস্তে আস্তে বলবো, একটু সময় দাও। যে পানিটা বের হচ্ছে এই পানিটা কিন্তু বটম পাইপ দিয়ে বের হচ্ছে, যদিও আমি পাইপটা আসলে একটু ঘুরিয়ে উপরে রাখছি আর কি। এখানে পানি যেটা আসতেছে এটা কিন্তু বটম পাইপ দিয়ে আসতেছে, যদিও পাইপটাকে আমি ঘুরিয়ে একটু উপরে রাখলাম। এখন স্টপ ওয়াচের মাধ্যমে টাইম সেট করা হয়েছে এবং বিকারে পানিটা ধরা হচ্ছে বিকারের মাধ্যমে।
হ্যালো হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে স্টপ ওয়াচ দিয়ে আমরা জেনারেলি 4-5 মিনিট বা 5 মিনিটের কম না নিয়ে 5 মিনিটের বেশি নিলে ভালো টাইমটা। আমরা ধরো একবার 4 মিনিট নিলাম বা একবার 5 মিনিট নিলাম, একবার 6 মিনিট নিলাম, এভাবে আমরা তিনবার সেটআপের জন্য ডাটাগুলো রেডি করব। দ্যাট মিন্স তিনটা টাইম ডিউরেশনের জন্য তিনবার আমরা ওই যে আউটফ্লো যেটা হচ্ছে পানি বটম পাইপ দিয়ে ওই পানিটাকে আমরা বিকারে স্টোর করব তিনটা পার্টিকুলার টাইমের রেসপেক্টে। তাহলে আমরা টাইম জানি এবং প্রত্যেকটা টাইমের জন্য কি পরিমাণ পানি স্টোর করলাম সেটা আমরা গ্রাজুয়েটেড সিলিন্ডার থেকে ভলিউমটা ক্লিয়ারলি পাবো। তাহলে আমরা কিন্তু ভলিউমও জানি প্রত্যেকটা টাইমের রেসপেক্টে এবং টাইমটাও জানি। এবং ওই যে ডিসচার্জ রিজার্ভার যেটা ওখানে যে পানিগুলো আসতেছে জমা হচ্ছে ওখান থেকে আমি থার্মোমিটার দিয়ে টেস্ট টেম্পারেচারটা নিয়ে নিই। তাহলে আমাদের ইকুয়েশনে লাগতেছে কি কি বলো তো একটু। ইকুয়েশনে কি কি লাগতেছে আর কি কি জানি? আচ্ছা এখন কিউটা কি জানি? জি স্যার। জি স্যার, কেউ জানে। তারপরে এলটা কি জানি? জি স্যার। এই এলটা কোনটা? ওই যে স্যার যেই দুইটার মাঝখানে হেড ডিফারেন্স চিন্তা করব তাদের মধ্যকার এল। ওই যে আউটলেট, দ্যাট মিন্স একটা টপ আউটলেট বলেছিলাম, একটা মিডল আউটলেট আর একটা হচ্ছে বটম আউটলেট। তাহলে তুমি যে কোনো একটা কম্বিনেশন নিতে পারো, আইদার টপ মিডিয়াম অর মিডিয়াম বটম অর টপ বটম, এভাবে নিতে পারো আর। তাহলে তুমি যেটাই নাও না কেন ওই দুইটা আউটলেটের মধ্যে ডিফারেন্সটা তোমাকে স্কেল দিয়ে ম্যাপে নিতে হবে, সেটাই হচ্ছে এই ক্যাপিটাল এল। সেটাই হচ্ছে ক্যাপিটাল এল। আর এইচ কোনটা? এইচ স্যার ওই যে ম্যানোমিটার থেকে পাবো। ম্যানোমিটার, দুইটা ম্যানোমিটারে দেখবা যে দুইটা ডিফারেন্ট ডেপথে ওয়াটার লেয়ারটা দেখা যাচ্ছে। ওই দুইটা ডেপথ আমরা স্কেল থেকে এই ডেপথ গুলার রিডিংটা রিড করতে পারবো স্কেল থেকে। এই দুইটা ডিফারেন্স করলে আমরা এইচটা পেয়ে যাব, হাইড্রোলিক হেড যেটাকে বলে। আর এটা হচ্ছে কোথা থেকে পাবো? এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। কিভাবে পাবো? তোমাদেরকে যদি ডায়ামিটার প্রোভাইড করা হয় ওই সেলের, তাহলে এরিয়াটা বের করা যাবে। জি স্যার যাবে। আর টিটা কি? ওই যে একটা পার্টিকুলার ভলিউম ফিল করতে যত টাইম লাগছে, যত টাইম, ধরো 4 মিনিট হইতে পারে, 5 মিনিট হইতে পারে, 6 মিনিট হইতে পারে বা 10 মিনিটও হইতে পারে, ওই টাইমটা হচ্ছে টি এবং সেকেন্ডে বসাইতে হবে। তাহলে এখানে তো সব জানি আমরা না নাকি? জি স্যার। স্যার জানা যাবে। তাইলে কেটা বের করলাম, তাইলে কেটি জানি, ইউটি এবং ইউ20 জানা যাবে। এটা আমরা একটা লাস্টে একটা লিস্ট দিব এখানে, ওখানে থাকবে যে টেম্পারেচারের রেসপেক্টে। এখানে ইউটি হচ্ছে যে টেস্ট টেম্পারেচার, এটা ধরো 25-30 বা যা থাকে, ওই টেম্পারেচারের রেসপেক্টে ওয়াটারের ভিসকোসিটি কত আর 20 ডিগ্রি রেসপেক্টে ওয়াটারের ভিসকোসিটি কত। তাহলে এগুলোও জানা থাকবে। কেটি তো বের করলাম, ওখান থেকে আমরা কে20টা পাবো। এবং ফাইনালি যে ইনফরমেশন গুলো আমাদেরকে ডাটা শিটে দেখাইতে হবে, তাহলে ডায়ামিটার অফ স্যাম্পল হচ্ছে, ডায়ামিটার অফ স্যাম্পল কত? 7.5। ওই যে সেলের ইন্টারনাল ডায়া 7.5 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু জানি, সুতরাং আমরা এরিয়াও পেয়ে যাব, তাই তো? জি স্যার। তারপরে লেন্থ অফ স্যাম্পল 19.5। এটা কোন লেন্থ বলো তো? এটা টোটাল লেন্থ। এটা হচ্ছে টোটাল স্যাম্পল লেন্থ, এক্স্যাক্টলি 19.5 সেন্টিমিটার। এটা হচ্ছে এভারেজ লেন্থ। ক্রস সেকশনাল এরিয়া অফ স্যাম্পল, এটা কোথা থেকে পাইলাম? ওই যে ডায়ামিটার থেকে। প্রপোর্শন অফ ওভারসাইজ ম্যাটেরিয়ালস, এবং সাইজ অফ ওভারসাইজ ম্যাটেরিয়াল হচ্ছে 6.33 mm। এটা যেটা করতে হয়, এখানে যেহেতু আমরা স্যান্ডি সয়েল ইউজ করতেছি, এই সয়েলকে আমরা সেলে দেওয়ার আগে এটাকে কিন্তু সিভিং করতে হয়। আমরা ফাইন এগ্রিগেটেড সিভিং কিভাবে করতে হয় সেটা অলরেডি জানি। ফাইন এগ্রিগেটেড সিভিং করতে গেলে সিভ অ্যানালিসিস জন্য সিভ কত থেকে কত পর্যন্ত লাগে বলতে পারবা? 4 থেকে 200। 4 থেকে 200। এখন এটার সাথে অ্যাড করতে হবে, তাহলে 4 যেটা 4 নাম্বারের ওপেনিং সাইজ কত? 4.75।
4.75 আর এটার কত 6.3। দ্যাট মিন্স ওই যে 4 নাম্বারের চেয়ে একটু বড় ওপেনিং সাইজের একটা সিব আছে, যেটার ওপেনিং হচ্ছে যে সিবের ওপেনিং সাইজ হচ্ছে তোমার 6.3 mm। দ্যাট মিন্স ওই 4 নাম্বার সিবের উপর এই 6.3 mm সাইজের সিবটা কি করতে হবে, প্লেস করতে হবে। দেন ওই সিবের উপর স্যাম্পলটা ঢালতে হবে, যে স্যাম্পলটা আমরা টেস্টে ইউজ করব। তাহলে ওখানে যদি বড় কোনো সাইজের ম্যাটেরিয়াল থাকে সেটা 6.3 তে আটকে যাবে, তাই না? জি স্যার। তাহলে 6.3 মিলিমিটার সাইজের সিবে কি পরিমাণ স্যাম্পল রিটেইন করলো, পার্সেন্ট রিটেইন, সেটা হচ্ছে আমার প্রপোর্শন অফ ওভারসাইজ ম্যাটেরিয়ালস। তাহলে এখানে তোমাদের ক্ষেত্রে সেই ভ্যালুটা হচ্ছে 0.33% মাত্র। অর্থাৎ 6.3 mm সিবে টোটাল স্যাম্পলে 0.33% স্যাম্পল রিটেইন করেছিল। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তাহলে যে সাইজগুলো রিটেইন করছে সেগুলোর সাইজ মিনিমাম সাইজ 6.3 আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এর চেয়ে বড়, তাই তো? হ্যালো। জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, এই ইনফরমেশনটাও দিতে হয় আর কি ডাটা শিটে। এরপর ড্রাই ডেনসিটি কিভাবে পাবো, এখানে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আমি। এটা কিন্তু 1.49 কিন্তু এক্স্যাক্টলি নাও আসতে পারে, এটা জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছিলাম আর কি। তাহলে ড্রাই ডেনসিটিটা কিভাবে পাবো বলো তো? ফার্স্ট ওই যে ময়েস্ট ওয়েট নিলাম, পরে আবার ওখান থেকে ওয়াটার বের করলাম। ময়েস্ট ডেনসিটি জানলে, ময়েশ্চার কন্টেন্ট জানলে ড্রাই ডেনসিটিটা বের করতে পারবে। এরপর স্পেসিফিক গ্র্যাভিটি সবার জন্য হচ্ছে 2.65। ভয়েড রেশিও এটা তোমাদের বের হবে ক্যালকুলেশন করে। ভয়েড রেশিওর এরকম একটা ফর্মুলা তোমরা পড়েছিলা যে GS into rho W divided by rho D minus 1। এই ধরনের কোন ফর্মুলা কি তোমরা পড়েছিলা? এটা ড্রাই ডেনসিটির জন্য। হ্যাঁ হ্যাঁ, ড্রাই ডেনসিটি GS, তারপর হচ্ছে তোমার সরি কি দেখা যায়, স্যার গামা D is equal to GS rho W 1 plus E divided by 1 plus divided by rho D তারপর হচ্ছে -1, এরকম না? জি স্যার, এটা E। জি স্যার। তাহলে এখানে তুমি GS জানো, rho W জানো, rho D ও জানো, তাহলে তুমি ভয়েড রেশিওটা বের করতে পারবে। টেস্ট টেম্পারেচার যত আসে এখানে তোমরা 30 ধরে নিবা। আর তিনটা ট্রায়াল বললাম যে তিনটা টাইমের জন্য, তিনটা ট্রায়ালের জন্য আমরা কি পাবো, পারমিয়াবিলিটি কেয়ার ভ্যালুগুলো পাবো আর ওই তিনটা কেয়ার ভ্যালুর এভারেজ ভ্যালুটা নিব। তারপর হচ্ছে 20 ডিগ্রিতে পারমিয়াবিলিটি ভ্যালুটা কত ইকুয়েশন থেকে বের করে নিব। এই মোটামুটি এই ডাটাগুলো কনস্ট্যান্ট হাইট মেথডের ক্ষেত্রে রেজাল্টে দেখাতে হয়। আর এখানে বিভিন্ন টেম্পারেচারের রেসপেক্টে ডেনসিটি এবং ভিসকোসিটি ওয়াটারের কত সেটা এখানে দেওয়া আছে। ধরো K20 তো 20 এর জন্য ভ্যালুটা লাগবে, আর এখানে 30 এর জন্য ভ্যালুটা লাগবে। এই দুটো রেশিও করে KT দিয়ে মাল্টিপ্লাই করলে K20 তে পেয়ে যাবে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এটা কি স্যার পারমিয়াবিলিটি এট টেস্ট টেম্পারেচার? এক্স্যাক্টলি। এখান থেকে যেটা পাবো এই যে এভারেজ পারমিয়াবিলিটি, এটা হচ্ছে এট টেস্ট টেম্পারেচার, আর নিচেরটা হচ্ছে এট 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর আমরা যে স্যাম্পলটা ট্যাম্পিং করলাম রাবার টেম্পার দিয়ে, যেটাকে আমরা হ্যান্ড ট্যাম্পিং বলি, এটা অ্যাকর্ডিং টু BS 137751997 এই কোড দিয়ে। এবার আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার ওই হ্যামারিং এর বিষয়টা বুঝি নাই স্যার, মানে এখানে কয়টা করে ব্লো দিছে? না কোনো ব্লোর জন্য না, এটা আসলে জাস্ট ওই রাবার টেম্পার তো, মানে জাস্ট ভয়েডটা যাতে মিনিমাইজ করা যায়। আর এটা এমনিতেই কিন্তু ভয়েডগুলো মিনিমাইজ হয়ে যাবে যখন ওয়াটার ফ্লো করবে। আমি প্রথম থেকে ওই এয়ার ভয়েডটাকে এই ট্যাম্পিং এর মাধ্যমে কমাই ফেলতেছি আর কিছু না। এটা আমি এখানে দেখানো হয়েছে যেটা যে তিনটা লেয়ারে জাস্ট টিপিক্যালি কয়েকটা ট্যাম্পিং দেওয়া হচ্ছে। তুমি চাইলে একটা লেয়ার দিয়ে দিতে পারো, দুটো লেয়ার দিয়ে দিতে পারো। আর এটা না করলে কোনো সমস্যা নেই, এটা না করলে তোমার হয়তো বা এয়ার ভয়েডটা আচ্ছা এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি এখানে
ওই এয়ার ভয়েডটা বের করার জন্য ভ্যাকুয়াম ইউজ করতে হয় আর কি, ভ্যাকুয়াম পাম্প। এটা যেহেতু এই অ্যারেঞ্জমেন্টটা নাই, সুতরাং আমরা ড্যাম্পিং করে যাতে এয়ার ভয়েডটা কমানো যায় সেই চেষ্টা করা। আর কোনো কিছু? ওই প্রসিডিউরটা বলছিলেন একবার দেখাবেন স্যার। আচ্ছা, এটা তো আমি ভিডিওতে বললামই, ভিডিওতে দেখাইলাম না। জি স্যার। তাও কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি? তাহলে আমি আরেকবার বলি। না স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, বুঝি নাই, সরি। শুধু আমরা ওই কনস্ট্যান্টের যে প্রসিডিউরটা লিখবো, এটা তো শুধুমাত্র কনস্ট্যান্ট হেড টেস্টের জন্য যেটা ছিল ওটা আমরা লিখবো, এক্স্যাক্টলি, স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কোনো কিছু? হ্যালো, হ্যালো, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা, আমরা ডাটা শিটটা একটু দেখাই তোমাদের। ডাটা শিটটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ইনিশিয়াল ওয়েট অফ ময়েস্ট স্যাম্পল 2650, এটা হচ্ছে তোমার গ্রামে আর কি, 2650 গ্রাম। এটা হচ্ছে ওই যে আমরা কন্টেইনারে যে পরিমাণ স্যাম্পল নিয়েছিলাম 5% ওয়াটার অ্যাড করার পরে টোটাল যে স্যাম্পলটা আমরা পাচ্ছি সেটার ওয়েট অফ রিমেইনিং স্যাম্পল সেটা হচ্ছে 1290 গ্রাম। দ্যাট মিন্স সেলটা ফিল আপ করার পরে যে পরিমাণ স্যাম্পল কন্টেইনার থেকে গিয়েছিল সেটা হচ্ছে 1290 গ্রাম। স্যাম্পল ডায়ামিটার 7.5 ওখানে দেখাইলাম। এবারে স্যাম্পল লেন্থ হচ্ছে 19.5 সেন্টিমিটার। আর ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য ওয়েট অফ ক্যান প্লাস ওয়েট স্যাম্পল, ওয়েট অফ ক্যান প্লাস ড্রাই স্যাম্পল, আমাদের তিন সেট টাকা দেওয়া আছে। এস টেম্পারেচার 30, স্পেসিফিক গ্র্যাভিটি 2.65, ওভারসাইজ মেটেরিয়াল হচ্ছে 0.33। আর তিনটা ট্রায়ালের জন্য ম্যানোমিটারের রিডিং গুলো দেওয়া আছে। এইচএম হচ্ছে মিডিয়াম আউটলেটের জন্য যেটা হেড, মিডিয়াম আউটলেটের করেসপন্ডিং যে হেড, ম্যানোমিটার টিউবের যে হেড, আর টপ আউটলেটের করেসপন্ডিং ম্যানোমিটার টিউবের যে হেড, সেই ডাটাগুলো দেওয়া আছে সেন্টিমিটারে। আর এখানকার এল হচ্ছে কোনটা? এই যে মিডিয়াম আর টপ আউটলেটের, মিডিয়াম আর টপ আউটলেটের ডিফারেন্স হচ্ছে 7.4 সেন্টিমিটার। আর ডিসচার্জ গুলো দেওয়া আছে এমএল এ এবং ট্যাঙ্কটা দেওয়া আছে সেকেন্ডে। আর কিছু লাগবে? স্যার ওই চারটা। কি চারটা? বুঝছি স্যার, লাস্টে টেম্পারেচারের রেসপেক্ট নাকি ওটা আমরা ইন্টারনেট থেকে দেখে নিই? স্যার ভিসকোসিটি চার্টটা দিয়ে দিলে ভালো হয় না স্যার? আমি দিয়ে দিব, তো সমস্যা নেই, দিয়ে দিব। ঠিক আছে, ওটা এমনিতে তুমি যেটা বললা এটা নেট থেকে পাবা, সমস্যা নাই। আর কোনো ইনফরমেশন কি লাগবে? আমার মনে হয় লাগবে না। যদি স্যার টেম্পারেচার স্যার 30 ডিগ্রি উপরে চলে যায় তখন কি হবে স্যার? মানে এটা কি ক্যালকুলেশন করে বের করে নিতে হবে? এটার জন্য আলাদা লিস্ট আছে, আমার এই লিস্টে নাই আর কি, এই লিস্টে 30 পর্যন্ত দেখানো হবে। ও আচ্ছা জি স্যার, ওকে। এটা তোমরা নেটে সার্চ দিলে পাবা, গুগলে সার্চ দিলে পাবা। ঠিক আছে, এই শীটটাও আমি তোমাদেরকে দিয়ে দিব, আর সমস্যা নেই। ঠিক আছে নাকি?
জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা তাইলে আমাদের কুইজ হচ্ছে 19 তারিখ, স্পেসিফিক টাইমটা তোমাদের জানাই দেওয়া হবে। ভাইবা হচ্ছে 22 তারিখ। ওইভাবে একটু মেন্টালি প্রিপেয়ার থাকবা আর কি। আর ভাইবাটা কিন্তু সবগুলো এক্সপেরিমেন্টের উপরই হবে, ফাইনাল কুইজটাও সবগুলো এক্সপেরিমেন্টের উপর হইতে পারে, কিন্তু শর্ট কুইজগুলো হবে অনলাইনে যে এক্সপেরিমেন্টগুলো হয়েছে সেগুলোর উপর। ঠিক আছে? তাহলে স্যার ল্যাব রিপোর্টের সাবমিশনটা এই সপ্তাহের শুক্রবার থেকে পিছিয়ে দেওয়া যায় না একটু? কেন শুক্রবার হলে সমস্যা হয়? এখন তো অনেক টাইম না। স্যার সব মানে সবগুলো ল্যাবই তো দুটো দুটো করে ল্যাব রিপোর্ট লেখা লাগতেছে, দুটো করে ল্যাব নিচ্ছে, তো সবগুলাই দেখা যায় যে দিন শেষে সাবমিশন ওই উইকের শেষেই নেয়, তো সবগুলো তোমরা একটু তো এমনিতেই তো সবাই আসলে লেট সাবমিটই করো দেখলাম, কেউ মানে টাইমলি আসলে খুব কমই সাবমিট করো আর কি। এই প্র্যাকটিসটা তো আসলে ভালো না। মাঝে মাঝে স্যার যে স্যার ইন্টারনেটের সমস্যার কারণে স্যার 2 মিনিট লেট হয়ে যায়। ইন্টারনেটের সমস্যার কারণে তুমি প্রয়োজনে বৃহস্পতিবারে সাবমিট করে ফেলো না, সমস্যা তো নাই, শুক্রবারে সকালে সাবমিট করো। যাদের কয়েক মিনিট লেট হয় সেটা সমস্যা না, কিন্তু যারা একদিন 2 দিন পরে দেয় তাদের ক্ষেত্রে কি বলবো আমি, বলো? না স্যার ওইটা তো স্যার অন্য হিসাব, মানে স্যার 1-2 মিনিট লেট হলে তো স্যার ওটা সমস্যা, 1-2 মিনিট ওটা আমরা কনসিডার করি। জি স্যার, ওকে। কিন্তু ধর আমি বললাম সকালে দিতে, দিলা রাতে, বললাম আজকে দিতে, দিলা হচ্ছে পরশু, তখন আসলে জিনিসটা ভালো দেখায় না। আর ডেটগুলো তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু সেট করা হয়, মানে সবসময় এরকম না যে আমি চাপাই দিচ্ছি সবকিছু, এরকম তো না। তাইলে তোমরা চেষ্টা করবে শুক্রবারে দেওয়ার জন্য, না পারলে শনিবার রাত 12টার মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যখন ফ্রিওয়ানের সয়েল ল্যাবে করতেছিলাম তখন স্যার আমি পার্সোনালি আপনার সাথে একটা কথা বলছিলাম যে প্র্যাকটিক্যালি সয়েল টেস্ট রিপোর্ট যেটা আসে এটা মানে এর ভিতরে কি কি থাকে। আচ্ছা এটা সম্পর্কে এটা আমি এই সেশনাল কোর্সে ডিসকাস করি নাই, কারণ এটা এই সেশনাল কোর্সের স্কোপের মধ্যে ছিল না। তোমরা 4th ইয়ারে উঠে আরেকটা কোর্স পাবা, এটা হচ্ছে তোমার C434, এটা হচ্ছে জিওটেক 4 এর একটা সেশনাল। ওই সেশনালে তোমরা সয়েল রিপোর্টটা জানতে পারবে। ওই কোর্সে সয়েল রিপোর্ট সম্পর্কে ডিটেইলস দেখানো হয় আর বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। কারণ এটাও আসলে অনেকগুলা মানে টপিকস ইনভলভ, তো এটা আসলে এই সেশনাল স্কোপের মধ্যে নাই। না স্যার, আমি যখন আপনার সাথে বলছিলাম আপনি বলছিলেন যে একটা স্যাম্পল দেখাবেন আর কি শেষের দিকে এসে দেখাবেন, তো এই জন্য আর কি বললাম। এখন আর না দেখা, এটা আসলে রেডি করতে হবে একে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এটা তোমরা ডিটেইল জানতে পারবা ওই 4th ইয়ারের কোর্সে জানতে পারবা, অথবা যদি কারো ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে প্রয়োজন যদি আমার সাথে কনসাল্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে বসতে পারো, সমস্যা নেই। এটা যে কোনো মুহূর্তে তোমরা জানতে পারবে। জি স্যার, ঠিক আছে তাইলে, ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাইও আর কি। হ্যাঁ স্যার স্লাইডগুলো স্যার তাড়াতাড়ি দিয়ে দিলে বেটার হয় আমাদের ঠিক আছে, প্রিপারেশনের ঠিক জন্য। আছে, আজকেই দিয়ে দিব। জি স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।